এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর নিয়ে আমরা আপনাদের সামনে। উন্মুক্ত করার ২৪ ঘণ্টা পার না হতেই আমেরিকার নৌ অবরোধের জেরে ফের হরমুজ প্রণালী বন্ধ করে ইরান। শনিবার আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে পেন্টাগনের জলদস্যুতা বন্ধ না হলে খুলবে না হরমুজ। এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের নৌ বন্দরগুলোতে অবরোধ অব্যাহত থাকবে। এদিকে আমেরিকার সঙ্গে ইরানের দ্বিতীয় দফা শান্তি আলোচনা আসছে, সোমবার ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তেহরানের কয়েকটি সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে সিএনএন। ওদিকে দুই বৈরী দেশের মাঝে সমঝোতায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান থেকে শুরু করে আইআরজিসির নেতৃবৃন্দের সঙ্গে দফায় দফায় আলোচনা করছেন। বিস্তারিত জানাচ্ছেন আদিব মাহমদ। শুক্রবার ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার পর বিশ্বজুড়েই স্বস্তির একটা বাতাস বইছে। এই ঘোষণা আসার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিম্নমুখী হতে শুরু করে। এশিয়া, ইউরোপ ও আমেরিকার শেয়ার বাজারে দেখা দেয় ঊর্ধ্বমুখী প্রবণতা। তাছাড়া রুশ জ্বালানি বিক্রিতে আমেরিকার নিষেধাজ্ঞা শিথিলে মস্কো জানায় ১০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল আসছে বিশ্ববাজারে। এর মাঝেই বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে সিএনএন। তেহরানের কয়েকটি সূত্রের বরাতে গণমাধ্যমটি বলছে, আমেরিকার সঙ্গে ইরানের দ্বিতীয় দফা শান্তি আলোচনা আসছে, সোমবার ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেনি হোয়াইট হাউস। এদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার পর থেকে মধ্যস্থতাকারীরা দুই বৈরী দেশের মাঝে একটি সমঝোতায় পৌঁছতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান থেকে শুরু করে আইআরজিসির নেতৃবৃন্দের সঙ্গে দফায় দফায় আলোচনা করছেন। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, তেহরানের সঙ্গে শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে ওয়াশিংটন। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিফা বলেন, চুক্তি নিয়ে ট্রাম্প নিয়মিত মিথ্যা বলে আসছেন। সেই সাথে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানের বন্দরগুলোতে আমেরিকান অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী আর উন্মুক্ত থাকবে না। ২৪ ঘণ্টা পার না হতেই গালিবাফের হুমকি বাস্তবে রূপ পেল। শনিবার ইরানের সশস্ত্র বাহিনীর সদর দপ্তর খাতামাল আম্বিয়া থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়, আমেরিকানরা বারবার বিশ্বাস ভঙ্গ করছে, যুদ্ধবিরোধী শর্ত ভেঙে উপসাগরীয় অঞ্চলে জলদস্যুতা করে বেড়াচ্ছে। তাই অবরোধ উঠিয়ে না নিলে হরমুজ প্রণালীও আর খুলবে না বলে জানিয়েছে তেহরান। এই যখন অবস্থা, তখন খবর পাওয়া যাচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহৎ রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড আবারও মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে। সাথে রয়েছে দুটো ডেস্ট্রয়ার। সব মিলিয়ে আবারও দোলাচলের মধ্যে পড়ে গেল মধ্যপ্রাচ্যের শান্তির সম্ভাবনা। তবে আশার খবর, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আবারও নজিরবিহীন নিরাপত্তা জোরদার করা হচ্ছে। আল জাজিরা বলছে, আমেরিকা ইরান প্রথম দফার বৈঠকের চেয়েও দ্বিতীয় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি অনেক বেশি। ইরানই হবে আমেরিকার কবর। মধ্যপ্রাচ্যে এমনই বিস্ফোরক বার্তা ছুড়ে দিল তেহরান। আকাশে নয়, মাটিতে নামলেই শুরু হবে আসল দুঃস্বপ্ন, দাবি ইরানের সামরিক নেতৃত্বের। পার্বত্য দুর্গ, মরুভূমির ফাঁদ, ড্রোন আর ক্ষেপণাস্ত্রের জাল, সব মিলিয়ে প্রস্তুত এক জটিল যুদ্ধক্ষেত্র। ইস্পাহানের অভিজ্ঞতা ইতোমধ্যেই দেখিয়েছে, এই মাটিতে এগোনো সহজ নয়। সরবরাহ লাইন ভেঙে পড়া, চারদিক থেকে আঘাত আর দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা, সব মিলিয়ে বদলে যাচ্ছে হিসেব। সতর্কবার্তায় স্পষ্ট, ইরানের স্থল অভিযান মানে এমন এক যুদ্ধে জড়িয়ে পড়া, যেখানে জয় নয়, টিকে থাকাই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যুদ্ধবিরতির মধ্যেই এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ইরান, স্থল অভিযান চালাতে এলে সেটাই হবে আমেরিকার জন্য কবর। এমন মন্তব্য করেছেন ইরানের স্থলবাহিনীর শীর্ষ কমান্ডার। তেহরানের দাবি, তারা এখন এমনভাবে প্রস্তুত, যে কোনো বিদেশি বাহিনী তাদের ভূখণ্ডে প্রবেশ করলে তা দ্রুতই বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। বিশেষ করে স্থলযুদ্ধকে তারা দেখছে নিজেদের শক্তির জায়গা হিসেবে। পার্বত্য ভূখণ্ড, মরুভূমি, জটিল ভৌগোলিক কাঠামো, সব মিলিয়ে ইরানকে আক্রমণ করা সহজ নয়। এই পরিবেশে শত্রুবাহিনী ঢুকলেও সরবরাহ লাইন ধরে রাখা কঠিন হয়ে পড়ে, যা আধুনিক সেনাবাহিনীর জন্য বড় ঝুঁকি। বিশ্লেষকদের মতে, ইরান শুধু প্রচলিত বাহিনীর উপর নির্ভর করছে না, তারা গড়ে তুলেছে বিস্তৃত ড্রোন নেটওয়ার্ক, মোবাইল ক্ষেপণাস্ত্র ইউনিট এবং গেরিলা কৌশলে দক্ষ বাহিনী। ফলে যুদ্ধ যদি স্থলভিত্তিক হয়, তা দীর্ঘস্থায়ী এবং ব্যয়বহুল হয়ে উঠতে পারে, যেখানে প্রতিটি অগ্রসর হওয়ার ধাপই হয়ে উঠবে ঝুঁকিপূর্ণ। ইরান আরও বলছে, সীমান্ত জুড়ে প্রতিরক্ষা শক্তিশালী করা হয়েছে, সম্ভাব্য প্রবেশপথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে, দ্রুত আঘাত আনার সক্ষমতা তৈরি করা হয়েছে ইতোমধ্যেই। এর ফলে কোনো আক্রমণকারী বাহিনীকে প্রথম থেকেই পড়তে হবে বাধার মুখে। এই প্রেক্ষাপটে আলোচনায় এসেছে ইস্পাহানের ঘটনা। ইরানের দাবি অনুযায়ী সেখানে সংঘটিত সামরিক সংঘর্ষে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে পেন্টাগন। নির্দিষ্ট লক্ষ্যে অর্জনে ব্যর্থতা, পাল্টা আঘাতের ঝুঁকি এবং সংঘাতের বিস্তারের আশঙ্কা, সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, এই অভিজ্ঞতায় ওয়াশিংটনকে সরাসরি সংঘাত থেকে সরে এসে যুদ্ধবিরতির পথে যেতে বাধ্য করেছে। সব মিলিয়ে ইরানের বার্তা পরিষ্কার,
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হামেনিকে ডিরেক্ট হিটে হত্যা করেছে ইসরায়েল। এবার নাকি তাদের নিশানা আরও নিখুঁত। জুলুমবাজ বেঞ্জামিন নেতানিয়াহু নাকি এবার তুরস্কের নেতা রেজেপ তাইয়েব এরদোয়ানেরও একই পরিণতি দেখতে চায়। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নানা অন্যায়, জুলুম আর নিপীড়নের তীব্র সমালোচনা করে আসছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। আর এ কারণেই দখলদার ইসরায়েলের চোখে দুই চোখের বিষ হয়ে উঠেছেন তুর্কি প্রেসিডেন্ট। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে ইরানের পর তুরস্ককেই নিজেদের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি বলে মনে করে ইসরায়েল। আর তা থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি ইরানের পর তুরস্কের উপর হামলা শুরু করবেন বেঞ্জামিন নেতানিয়াহু? ইতিহাস বলছে, ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরিণতি মানে ভয়াল যুদ্ধ। 1967 সালে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মুছে ফেলার ঘোষণা দিয়ে সুয়েজ খাল ও তিরান প্রণালী বন্ধ করে দিয়েছিলেন মিশরীয় নেতা নাসের। এর জবাবে অপারেশন ফোকাস নামক একটি আগাম হামলা চালিয়ে ইসরায়েলের পুরো বিমান বাহিনীকে ধ্বংস করে দেয় ইসরায়েল। ইসরায়েল এবং তুরস্কের বর্তমান উত্তেজনা 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটকেই মনে করিয়ে দিচ্ছে। সেই সময় মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের যেভাবে ইসরায়েলকে ধ্বংস করার প্রকাশ্য ঘোষণা দিয়েছিলেন এবং সামরিক প্রস্তুতি নিয়েছিলেন, বর্তমান সময়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানও অনেকটা একই পথ অনুসরণ করছেন বলে মনে করা হচ্ছে। তুরস্ক দেশের অভ্যন্তরীণ আর্থিক সংকট এবং রাজনৈতিক চাপ থেকে জনগণের দৃষ্টি সরাতে এরদোয়ান এখন ইসরায়েল বিরোধী অবস্থানকে আরও শক্ত করেছেন। 2026 সালের এপ্রিলে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছিল তুরস্ক। পাশাপাশি তুর্কি বন্দরে ইসরায়েলি জাহাজের যাতায়াত বন্ধ করে দিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। এদিকে বর্তমানে তুরস্কের উন্নত ড্রোন প্রযুক্তি এবং শক্তিশালী বিমান বাহিনী ইসরায়েলের জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তুরস্ক যেভাবে ইরানকে সরিয়ে হিজবুল্লাহর প্রধান সহায়তাকারী হয়ে উঠছে, তাতে নিজেদের অস্তিত্বের সংকট দেখছে ইসরায়েল। এই পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে, ইসরায়েল হয়তো 1967 সালের অপারেশন ফোকাসের মতো তুরস্কের উপর একটি আগাম হামলা চালাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল যদি তুরস্কের F-16 বিমানবহর ও তাদের ড্রোন কারখানাগুলো নিরাপত্তার জন্য হুমকি মনে করে, তাহলে তারা তুরস্কের প্রধান বিমান ঘাঁটি ও নৌঘাঁটিগুলোতে অতর্কিত আঘাত হানতে পারে। ইসরায়েল এমন সময় বেছে নিতে পারে যখন এরদোয়ান দেশের বাইরে থাকবেন। তুরস্কের কমান্ড ব্যবস্থার ঘাটতি বুঝেই হামলা চালাতে পারে ইসরায়েল। অনেক বিশেষজ্ঞ আবার বলছেন, তুরস্ক ন্যাটোর সদস্য, কিন্তু ন্যাটোর 5 নম্বর ধারা অনুযায়ী এই জোটের অন্যান্য দেশগুলি সবসময় যে ঢাল হয়ে দাঁড়াবে সেটি সবসময় নিশ্চিত নয়। বিশেষ করে তুরস্ক যদি মনে করে তুরস্ক নিজেই এই সংঘাতের উস্কানি দিয়েছে, তাহলে তারা তুরস্কের পাশে দাঁড়াবে না বলে মনে করা হচ্ছে। অবশ্য তুরস্কের সঙ্গে ইসরায়েলের সরাসরি সীমান্ত না থাকায় এই সম্ভাব্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার চেয়ে আন্তর্জাতিক চাপে দ্রুত যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হওয়ার সম্ভাবনা।